কি বলবো, 2024 আইপিএলটা যেরকম খেলেছিল সে অনুযায়ী 2025-এর আইপিএলে শুরুটা কেকেআর ভালো করেনি। এবং এর আগের ম্যাচের আমি একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলাম 2 মিনিটের। তারপরে আর দ্বিতীয়ত ইচ্ছা হয়নি ভিডিও বানাতে কেকেআরকে নিয়ে। কিন্তু কি, কেকেআর টিমটাকে তো ভালোবাসি না, বা কয়েকটা প্লেয়ার যারা রয়েছে যাদেরকে স্নেহ করি এবং ভালোবাসি, সেই জায়গা থেকে যারা দায়িত্বে রয়েছে ম্যানেজমেন্ট এবং কোচ তাদেরকে তো সেভাবে ভালোবাসি না। কিন্তু আরও একবার সেই যাদেরকে যে প্লেয়ারগুলোকে ভালোবাসি সেই প্লেয়ারগুলোর জন্য এবং কেকেআরের জন্য, মানে কেকেআরকে সাপোর্ট ছেড়ে দিতে পারি না। তারা খারাপ খেললেও তাদের জন্য আবার ভিডিও বানাতে ইচ্ছা করে, কারণ মনে হয় পরের ম্যাচটিকে যদি কামব্যাক করে সেই আশা নিয়েই। তাই পরের ম্যাচ লক্ষ্য বড় ইডেন গার্ডেন্সের, যেখানে পিচ নিয়ে ভীষণ বড় সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। বড় বড় কমেন্টেটররা তারা অনেক রকম মতামত রেখেছে ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে। এবং এরই সঙ্গে সবচেয়ে বড় ম্যাচের একটা পরীক্ষা, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে এত বড় একটা মার্জিনে হারার পর সেই জায়গা থেকে তাদের জয়টাকে যদি তারা নিতে পারে আরও একবার, হয়তো তারা আরও একবার কনফিডেন্সটা ফিরে পাবে এবং তাদের জয়ের ধারাটা বজায় তারা করতে পারবে 2024-এর মতো 2025 আইপিএলটা। তাই কথা বলবো নেক্সট ম্যাচ নিয়ে কেকেআরে। চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এখনো যা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। এবার যদি প্রথমে একটু কথা বলি ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে। এর আগে আমি তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে ভীষণভাবে সমালোচনা চলছে। এবার এখন কি হয়েছে বিষয়টা, বিসিসিআই এর সঙ্গে কেকেআরের একটা ভীষণ ঝামেলা চলছে পিচ নিয়ে, ঠিক আছে? কারণ চাপিয়ে দেওয়া হচ্ছে বিসিসিআই পিচ ঠিক করতে দিচ্ছে না, বা কেকেআর বলছে যে আমাদেরকে পিচের মানে অ্যাডভান্টেজ দেওয়া হয় না কোনো বছরই, এবং বিসিসিআই বলছে না, যেরকম সব প্রতিটা টিমকে দেওয়া হয় সেরকম কেকেআরকেও কেকেআরকেও সেরকম ফ্যাসিলিটিটা দেওয়া হয়। ঠিক এরকম দুটো রকম সমস্যার মধ্যে রেখে, যেখানে হচ্ছে পিচ তৈরি করার যে দায়িত্বে রয়েছে সুজন, তিনি বলেছেন কেকেআর যদি এসে কথা বলে মুম্বাইয়ের পর, এবং মুম্বাইয়ের পর এসে কেকেআর কথা বলেছে, এবং সেখানে কেকেআরের জন্য কিন্তু যেরকম হচ্ছে তোমার বিরাট কোহলির সঙ্গে একটা প্লেয়ার গিয়ে বিরাট কোহলিকে জড়িয়ে ধরেছিল বাইরে রেখে, ঋতুরাজ, মনে হয় সকলের মনে আছে আশা করি। সেই ঋতুরাজের জন্য যেমন হচ্ছে ইডেন গার্ডেন্সের সিকিউরিটি বাড়িয়েছে 3 তারিখের ম্যাচের জন্য, আরও একবার তেমনই পাশাপাশি খুব গুরুতরভাবে পিচটাও তৈরি করছে কিন্তু ইডেন গার্ডেন্সের জন্য, মানে ইডেন গার্ডেন্সের পিচটাও তৈরি করছে কেকেআরের জন্য এসআরএইচের ম্যাচের বিরুদ্ধে। যে আপডেট আসছে বা যা জানা যাচ্ছে যে ইডেন গার্ডেন্সের পিচ সেটা কিন্তু ভীষণ টার্ন করবে, এবং ভীষণ হচ্ছে বল টার্ন করবে, প্রতিটা বলার কিন্তু সুইং পাবে যারা স্পিনার বলারে রয়েছে। কারণ সেখানে ঠিকঠাকভাবে জল দেওয়া হচ্ছে না, পিচটায় রোলার করা হচ্ছে না, পিচটা হার্ড করা হচ্ছে যেন বল সুইং হয়। কেকেআর যে অ্যাডভান্টেজটা পেতে চলেছে সেটা হয়তো এতদিনে পায়নি, এবার সেই অ্যাডভান্টেজটা কেকেআর এবার পাচ্ছে এই ম্যাচের জন্য বলা যায়। কিন্তু এবার থেকে যদি কেকেআর প্রতিটা ম্যাচের জন্য এরকম অ্যাডভান্টেজ পায়, সেটা কেকেআরের জন্য হেল্প পাবে। কিন্তু পাশাপাশি এটা মাথায় রাখতে হবে যে কেকেআর এত পিচের জন্য লড়াই করছে, বল সুইং হবে, বল টার্ন করবে, সেই জায়গা থেকে কেকেআরকে এটাও মাথায় রাখতে হবে অপরদিকে এসআরএইচের সঙ্গে যখন খেলাটা 3 তারিখে ইডেন গার্ডেন্সে কেকেআরের, সে জায়গায় এসআরএইচের কিন্তু বড় বলার রয়েছে, তারা কিন্তু ভীষণভাবে বল টার্ন করতে পারবে বা সুইং করতে পারবে, এবং সে টার্ন বল বা সুইং বল খেলার মতো কোয়ালিটিপূর্ণ ব্যাটসম্যান কেকেআরে খুব একটা কেউকে তো দেখছি না, একমাত্র রাহানে বাদ দিলে, এছাড়া আর কেউ নেই সেইভাবে। কারণ যারা ছিল তাদেরকে কেকেআর হারিয়ে ফেলেছে বা ছেড়ে দিয়েছে, সেটা রমনদীপ সিং আগের ম্যাচে সাংবাদিকদের সামনাসামনি হয়ে বলেছে পরিষ্কারলি। কি বলেছে? যেখানে কিন্তু রমনদীপ সিং বলেছে যে আমরা এর আগের বছর একটা চ্যাম্পিয়ন টিম তৈরি করলাম এবং মেঘা নিলাম আসলো, মেঘা নিলামে আমাদের টিমটা ভেঙে গেল, এবং টিমটা ভেঙে যাওয়ার পর আবার একটা নতুন কমিউনিকেশন তৈরি করতে, সবাইকে বুঝে নিয়ে একটা নতুন টিম তৈরি করতে আবার সময় লাগছে, এবং যে প্লেয়ারগুলোকে আমরা তৈরি করেছিলাম, যে প্লেয়ারগুলোকে টিমে রেখেছিলাম,
মেঘা নিলামটাকে নিয়ে 2024-এ তার এর জন্য চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেই প্লেয়ারগুলোই চলে গেছে এবং সেই প্লেয়ারগুলো অন্য টিমে চলে গিয়ে তারা কিন্তু বলা যায় স্টার হয়ে উঠেছে, স্টার মানে এক একটা স্টার হয়ে উঠেছে এক একটা টিমের জন্য। কারণ ফিল্ডসল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের জন্য সেরা স্টার হয়ে উঠেছে এবং সুরেশ আয়ার যে ক্যাপ্টেন ছিল কেকেআর এর, সেই সুরেশ আয়ার সে কিন্তু অলরেডি কিংস ইলেভেন পাঞ্জাবের ক্যাপ্টেন স্টার এবং ব্যাটিংয়েও কিন্তু তার মেশিন বিভৎসভাবে চলছে। সে কিন্তু দুর্ধর্ষ লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আরও একটা ইনিংস খেললো এবং পাঞ্জাব কিংসকে কিন্তু ম্যাচ জিতিয়ে দিল এবং সে ব্যাটে রানও পেয়েছে। তাই যেখানে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, যেখানে 116 করেছিল, 117 টার্গেট দিয়েছিল এবং সেটা মুম্বাই ইন্ডিয়ান্স 12 ওভারে রানটা তুলে নেয় এবং যেরকম একটা মার্জিনে হেরেছে কেকেআর মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে, সেই জায়গাটাকে নেট রান রেটের তলানিটা একদম নিচে গিয়ে ঠেকেছে এবং নিচে ঢাকার কারণে কেকেআর কিন্তু পয়েন্টস টেবিলে 10 নম্বরে প্রায় চলে এসেছে এবং ওই একটা ম্যাচে হারাতে কেকেআরের 2টো ম্যাচ হারা সমান হয়ে গেছে। আর আমরা জানি নেট রান রেট কতটা ইম্পর্টেন্ট হয় প্রথম 4-এর সিলেকশন হতে গেলে তোমার সমস্ত লিগের ম্যাচগুলো শেষের পর। সেটা হয়তো কেকেআরকে আরও একবার ধাক্কা দেবে কিনা সেটাই আমরা শেষে বুঝতে পারবো কেকেআর যদি ম্যাচ জেতে। এবং কেকেআর হাতে আছে আর 11টা ম্যাচ এবং এই 11টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচ কেকেআরকে জিততে হবে, সেরকম একটা সমীকরণ দাঁড়িয়ে গেছে কেকেআরের জন্য। এবং সেই জায়গাটা কি এসআরএইচের, প্রথমে এসআরএইচের ব্যাটিং অর্ডার নিয়ে যদি কথা বলি, সবগুলো টপ হচ্ছে হার্ড হিটার রয়েছে, ঠিক আছে। যদি বল সুইং করার মতো পিচ হয় সেখানে সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী তারা দুইজনতে হেল্প পাবে, ঠিক আছে, কিন্তু হার্ড হিটার রয়েছে। কারণ ট্রাভিস হেড সে যেরকমভাবে ব্যাটিং করছে, কাউকে কোনো ভয় ডোর কিচ্ছু করছে না, সমানে ব্যাটিং করে যাচ্ছে। এবং অভিষেক শর্মার তার একটা ইম্পর্টেন্ট ভালো নক বা ভালো ইনিংস খেলা সেটা ডিউ হয়ে রয়ে গেছে, সেটা কার বিরুদ্ধে খেলবে বা কার বিরুদ্ধে সেই ঝড়টা গিয়ে পড়বে অভিষেক শর্মার সেটা বলা মুশকিল। সেটা যদি ইডেন গার্ডেন্সই হয়ে যায় কেকেআরের বিরুদ্ধে, তাহলে কেকেআরের জন্য ব্যাড লাক কিন্তু। কারণ যেরকম ট্রাভিস হেড চলছে তার উপর দিয়ে যদি আবার অভিষেক শর্মা শুরু করে, মারাত্মক লেভেলে একটা তোমার সমস্যা দাঁড়িয়ে যাবে। ক্লাসেন রয়েছে, ঠিক আছে, এবং এরকম হার্ড হিটার বড় বড় ব্যাটার রয়েছে, তাদেরকে আটকানো সত্যি কেকেআরের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠবে। কারণ যেরকমভাবে কেকেআরের বোলিং লাইন এই 2025 আইপিএলে ফেল্ড হচ্ছে, বারবার ফেল্ড হচ্ছে। এবার যদি কেকেআরের ব্যাটিং অর্ডার নিয়ে কথা বলি, কেকেআরের ব্যাটিং অর্ডার নিয়ে কথা বললে কোনো কি এক্সচেঞ্জ হতে পারে? আমার মন বলছে তো না। তোমাদের কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, কিন্তু আমার মন বলছে না, কোনো এক্সচেঞ্জ হবে না। যা ছিল কুইন্ডিক ডিকক সেই নামবে, কিন্তু কুইন্ডিক ডিককের ইডেন গার্ডেন্সের রেকর্ড কিন্তু খুব একটা ভালো না, যায় না কি করবে। এবং তার সঙ্গে সুনীল নারিন ইডেন গার্ডেন্সের জন্য ঠিক আছে, এর আগের ম্যাচে সুনীল নারিন রান পায়নি এবং কুইন্ডিক ডিককও একটা ম্যাচে হচ্ছে তোমার 97 করলো রাজস্থানের বিরুদ্ধে, বাকি মুম্বাই ম্যাচেও রান পেলো না, বাকি চ্যালেঞ্জার ম্যাচেও রান পেলো না। এবার হচ্ছে এসআরএইচ যে ম্যাচে কি করবে যায় না, সেটাও আবার ইডেন গার্ডেন্সও রয়েছে, কারণ ইডেন গার্ডেন্সেই প্রথম ম্যাচটা ছিল চ্যালেঞ্জার বিরুদ্ধে, সেটা রান পায়নি। কিন্তু সুনীল নারিন সে কিন্তু ভালোই খেলছে এবং এরই সঙ্গে রাজিনকে রাহানে ক্যাপ্টেন, সে ক্যাপ্টেনও কিন্তু একটা ম্যাচে ভালো ইনিংস খেললো, এছাড়া তার ব্যাটেও রান নেই। তারপরে দায়িত্বহীন ক্রিকেট খেলছে ভাইস ক্যাপ্টেন হিসাবে, যাকে 23 কোটি টাকা দিয়ে কিনেছে, 23 কোটি 75 লাখ টাকা দিয়ে কিনেছে কেকেআর, তার উপর ভরসা রেখে সেই প্লেয়ারটা ভরসার উপযুক্ত হচ্ছে তোমার কেকেআরের জন্য ছিল এবং কেকেআর তাকে আশা করে নিয়েছে, কিন্তু কেকেআরকে সে তার ভরসার যোগ্যতার দাম দিচ্ছে না, বারবার তাকে ব্যাটিং অর্ডারে পাঠাচ্ছে, বারবার ব্যর্থ হচ্ছে এবং 3টে ম্যাচ মিলিয়ে সে মাত্র 9 রান করেছে, যাকে 23 কোটি 75 লাখ টাকা দিয়ে নিয়েছে ভেঙ্কটেশ আয়ার সে। এবং সে ভেঙ্কটেশ আয়ারের দিকে নজর থাকবে এবং দায়িত্ব নিতে হবে ভেঙ্কটেশ আয়ারকে এই ম্যাচের জন্য, না হলে কোনোভাবেই সম্ভব হবে না কেকেআরের ম্যাচ জেতাটা এসআরএইচের বিরুদ্ধে। দায়িত্ব নিয়ে খেলতে হবে ভাইস ক্যাপ্টেন হিসাবে ভেঙ্কটেশ আয়ারকে। এবং তারপরে রিঙ্কু সিং, যার এর আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের দারুণ একটা সুযোগ ছিল, যে জায়গা থেকে রিঙ্কু সিং ব্যাটিংয়ে নেমেছিল সেখান থেকে ইনিংসটাকে বড় করার এবং তার ব্যাটিং অর্ডারটা দেখানোর একটা ভালো সুযোগ ছিল এবছর, সেটাকেও সে কিন্তু ফেল্ড করলো মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে। আর রাসেল, সে মনে হচ্ছে ফিটনেস থেকে কতটা দূরে পিছিয়ে গেছে, ঠিক আছে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 2টো উইকেট নিয়ে একটু মন জয় করা যাবে না এরকমভাবে, যেরকমভাবে রাসেলের ব্যাটিংয়ের পারফরমেন্স চলছে। যদি বেটার রাসেল না করে বা ব্যাটিংকে না চেঞ্জ করে, তাহলে কিন্তু কেকেআরের এবছর ছেড়ে দাও, খুব তাড়াতাড়ি টাটা বাই বাই হতেই হবে, একদম বাস্তব কথা।
এবার যদি একটু তোমার বোলিং রমনদীপ সিংকে নিয়ে কথা বলি, রমনদীপ সিং চেষ্টা করেছিল লাস্ট মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচটাই, তার জন্য 116 পর্যন্ত গেছিলো, কিন্তু তবু আর একটু দায়িত্ব নিয়ে খেলা দরকার ছিল রমনদীপ সিংয়ের। যখন একটা ওভারে 1 6 1 4 চলে এসেছে, তারপরে আবার বড় হিট নিতে যাওয়ার দরকারই ছিল না। ঠিক আছে, সবগুলো হচ্ছে মনে হয় মাথায় বুদ্ধি না নিয়ে খেলতে নেমেছিল, সেই কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এমন একটা হার হেরেছে, যে হারটা বলা যায় 2টো ম্যাচের সমান। সেটাকে কী করে তারা মেকআপ দেবে বা রিকভারি করবে, সেটা আমাদের নজর থাকবে। এবার যদি বোলিং লাইন নিয়ে কথা বলি, যেখানে এর আগের ম্যাচে আমরা দেখেছিলাম মনীষ পান্ডেকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলেই দিয়েছিল, সেই জায়গাটাকে বৈভবকে খেলাতে পারেনি এবং মনীষ পান্ডেও খুব একটা কিছু করতে পারেনি। কিন্তু মনীষ পান্ডের রেকর্ড ভালো ছিল, মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ভালো খেলে, কিন্তু কিছু করতে পারেনি। ভেঙ্কটেশ আয়ারও তো আমরা ধরেছিলাম, তার উপর কনফিডেন্স রেখেছিলাম, বিশ্বাস রেখেছিলাম সে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ভালো খেলবে, অন্য ম্যাচে যে ম্যাচে খারাপ খেলে খেলুক, কিন্তু সেও ডুবিয়ে দিয়েছে। তা যাক, যেটা হয়ে গেছে হয়েছে, পার্সকে ভুলে নিউভাবে শুরু করা দরকার সামনে ম্যাচের জন্য। সেই জায়গাটিকে হর্ষিত রানা, সেও কিন্তু হিউজ পরিমাণে রান খেয়ে যাচ্ছে, বৈভবরা তাকেও হয়তো এই প্লেইং 11-এ রেখে দেবে। এবার যদি স্পেনসন জনসনকে নিয়ে কথা বলি, তাকে বাদ দেওয়ার সময় এসেছে ভাই। 3টে ম্যাচ মিলিয়ে একটা উইকেট, 75 রান খাওয়া হয়ে গেছে, তাকে বাদ দেওয়ার সময় এসেছে। অন্য যে ফাস্ট বলারগুলো আছে তাদেরকে ট্রাই করা উচিত কেকেআরের। কি করবে, তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর পাশাপাশি মিস্ট্রি বলার বরুণ চক্রবর্তী, সে তার পারফরমেন্স দিয়ে যাচ্ছে, কিন্তু সে তার একা পারফরমেন্স দিলে তো হবে না। ক্রিকেট 11 জনের খেলা, 11 জনকেই পারফরমেন্স দিতে হবে, নাহলে কিন্তু কেকেআর সামনের দিকে এগোতে পারবে না। কিন্তু একটা বড় লড়াই আমরা দেখতে যাচ্ছি, কারণ ট্যাভিস হেডকে কে আটকায় সেটা একবার দেখতে হবে। মানে বলা যায় ট্যাভিস হেড বনাম হর্ষিত রানা একটা লড়াই হবে, একটা বিশাল লড়াই হবে। আর স্পেনসন জংশন যদি খেলে, স্পেনসন জংশনের সঙ্গে কিন্তু ট্যাভিস হেডের একটা বিশাল লড়াই হতে পারে। যদি হর্ষিত রানার সঙ্গে না হয়, যদি স্পেনসন জংশন খেলে, তাহলে ট্যাভিস হেডের সঙ্গে ভীষণ একটা লড়াই হবে বোলিংয়ে। এবং আমরা যতবারই দেখেছি সেকেন্ড ব্যাট যারা করেছে তারাই ম্যাচটা জিতেছে, কিন্তু যদি স্পিন সহায়ক পিচ দেয় সত্যিকারে কেকেআর কিন্তু 190 থেকে 180 রান করলেও এসআরএইচ যদি ব্যাটিং করতে আসে, এসআরএইচকে আটকানোর ক্ষমতাটা আছে কেকেআর হাতে, সেই পাওয়ার বোলিংটা রয়েছে। আর যদি স্পিন সহায়ক পিচ হয়, আমি আমার একটা মানে বলা যায় তোমাদেরকে নিজস্ব মতামত জানিয়ে যাচ্ছি, প্রিডিক্ট করে যাচ্ছি, যেটা হচ্ছে 3টে স্পিনার নিয়ে কেকেআর খেলতে নামবে, বরুণ, মঈন আলী এবং সুনীল নারিন। সেটাই হয়তো এসআরএইচের কাছে সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠবে কেকেআর এই 3 বলার। বাকি তোমরা তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। আবার দেখা হবে নতুন করে ভিডিওতে। আবার কেকেআরের জয় কামনা করো, যেন পরের ম্যাচে কেকেআর জিততে পারে এবং তারা তাদের জয়ে ফিরতে পারে।